গুমোট পরিবেশ যেন আরো গম্ভীরতায় ছেয়ে গেল। লিও আর সাফরান কিছু বলার মতো খুঁজে পায় না। কিছু কিছু মানুষের জীবনটা এমনই, কিছু ভুলের মাসুল দিতে হয় অনেক। শুধরাবার চেষ্টা করলেও তা ঠিক করা যায় না। লিও মুস্কি হেসে জিজ্ঞেস করে। তাকে নিজের করে রাখার প্রয়াস করনি? নাওয়ান এবারও চমৎকার হাসলো। তার হাসির মাঝে কষ্ট লুকিয়ে রয়েছে। লিওর দিকে তাকিয়ে হাসি মুখে বলে, ঠিক তা নয়। তাকে নিজের করে রাখে, তাকে মারানোর মুখ আমার ছিল না। তার কাছে ক্ষমা চাইনি, তাকে অনুরোধ করিনি আমার কাছে থাকার জন্য। যতবার সামনে গিয়েছে নিজেকে তার সামনে খুবই নিকৃষ্ট মনে হয়েছে। পরিশেষে চেয়েছে তার সুখের সন্ধান করা ভুল নয়, সে সুখে থাক, তার সেটা অধিকার রয়েছে। নাওয়ান কিছুক্ষণ থেমে আবার বলে ওঠে, ডিভোর্স পেপারে সাইন করার সময়গুলোতে এনার দীর্ঘশ্বাস ব্যতীত কিছু লক্ষ্য করিনি আমি। দাদি মারা যাওয়ার পরপরই চলে আসতে চেয়েছিলাম, কিন্তু ডিভোর্সের শেষ কার্যকর পর্যন্ত অপেক্ষা করা জরুরি ছিল। শেষ দিন ইনা আমাকে কি বলেছিল জানো? সাফরান আর লিও দুজনেই তাকালো। নাভান দীর্ঘশ্বাস ফেলে ফিরে গেল সেদিনের অতীতে। তিথির বিয়ের 2 মাস পরে একটা লেকের পাড়ে দুজনেই দাঁড়িয়ে। সময়টা গোধূলি বিকেলের দিকে। দুজনেই হাত ভাঁজ করে সামনে তাকিয়ে। আচমকা নাভান জিজ্ঞেস করে, আজ থেকে সম্পর্কের বোঝা নেই তোমার উপর, যা তুমি একা যাতনা শুধু বসছিলে। ইনায়া হাসল, কিঞ্চিত পরিমাণে ঠোঁট বাঁকিয়ে হেসে ওঠে। নাভানের দিকে পূর্ণদৃষ্টি স্থাপন করে কাট কাট গলায় বলে ওঠে, 9 মাস খুব কম সময় ছিল না, যেখানে আপনার পরনারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্ত প্রতিনিয়ত দেখে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে অবলা নারীর মতো আপনার আশায় পড়েছিলাম আমি। যেদিন বাড়ি ছেড়েছি সেদিন কবুলের জোরে মায়া ভালোবাসা সব শেষ করে এসেছি আমি। এই জেনারেশনে আমার মতো এমন মেয়ে কই, যে স্বামীর আশায় এভাবে বসেছিল? হয়তো আমার স্বার্থে, আর নয়তো আমার অসহায়ত্ব, নয় না হলে আপনার আশায়, যেগুলো আমার আত্মসম্মানে আঘাত করেছিল, যার এক কারণ মামুনি। চোখ খুলতেই সেসব ছেড়ে এসেছি আমি। ইনায়া কথাগুলো বলে পিছু ফিরে একবার দেখে বলেছিল, ভালো থাকবেন নাভান, ভুল থেকে বেরিয়ে আপনি ভালো কিছু জীবনে পাবেন। নাভান ঠোঁট দুটো নাড়িয়ে অস্ফুট স্বরে বলেছিল। হয়তোবা তোমার কথাই জয় হোক। পিছু টানে স্মৃতি থেকে বেরিয়ে আসে নাওয়ান। বসা থেকে উঠে গিয়ে দাঁড়ালো নিভু নিভু ফায়ার প্লেসের আগুনের কাছে। অতপর গম্ভীর গলায় বলে ওঠে, সেদিন আমি বলতে পারিনি সে 9 মাস অতিথির সাথে আমার সম্পর্ক দীর্ঘস্থায়ী ছিল না। কারণ হলো, বিয়ের পরও তার সাথে আমি কয়েকবার ফিজিক্যাল রিলেশনশিপে গিয়েছিলাম। তার আমার অতীত নিয়ে মাথা ব্যথা ছিল না, কিন্তু তাকে কবুল বলে যে পাপ অব্যাহত রেখেছে, তাই তার হৃদয়ে দাগ টেনেছে প্রচুর, যেটাকে আমি সম্মান করি। লিও আর সাফরান আর কোনো কথা খুঁজে পেল না। তারা ইনায়াকে দোষও দিতে পারল না। নাওয়ান জ্বলন্ত আগুনে আবারও চোখ রেখে বিড়বিড় করে বলে ওঠে, তুমি আমার জীবনের একমাত্র ধোঁয়াশা, যা হাত বাড়িয়ে ছুতে গেলে হারিয়ে যাও। বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। শেষবারে মোনাজাত শেষ করে তারা মিষ্টি মুখ করায় ব্যস্ত। ইনায়া খোঁজ করে জায়ানের এখানে আসার পরে একবারও তার দেখা পায়নি, এবং কি বিয়ের আগে পরেও ইচ্ছাকৃতভাবে কেন দেখা দেয়নি। নিধি তিথি এই নিয়ে হাসাহাসি করছে প্রচুর। তাদের ভাষ্যমতে জায়ান লজ্জায় ইনায়াকে দেখা দিচ্ছে না, কিন্তু ইনায়ার মোটেই সেটা বিশ্বাস হলো না। সময় গড়িয়ে রাত হলো। ইনায়া রায়াকে ফোন করে সব জানায়। ফোনের অপর পাশে রায়ার রিয়াকশন ছিল মাথায় আকাশ ভেঙে পড়ার মতন। রায়ার সাথে কথা বলতে থাকার সময় নিধি তিথি এসে ইনায়াকে নিয়ে যেতে লাগলো। কোথায় নিয়ে যাচ্ছ? গেলেই দেখতে পারবে। ইনায়ার কথার উত্তরে নিধি জবাব দিল। তারা দুজন ইনায়াকে টেনে হিসড়ে ছাদে নিয়ে আসতেই চোখ ছানা বড়া হয়ে উঠল ইনায়ার। সম্পূর্ণ ছাদ লাইটিং করা, এক পাশের স্টেজটা সম্পূর্ণ কালো গোলাপে আবৃত করা। উপরের কাজে অর্কিড ফুলের সমাহার, ছোট বড় অসংখ্য ক্যান্ডেল লাইট বসানো সারা ছাদ জুড়ে। ইনায়ার মনটা পুলকিত হলো। পাশে তাকাতেই নিধি আর তিথিকে পেল না। আচমকা চোখ যায় সামনে দাঁড়ানো জায়ানের পানে। কালো রঙের শেরওয়ানি কোটে তাকে প্রিন্সের থেকে কম লাগছে না। হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে ইনায়ার দিকে। ইনায়া হাসি মুখে তার দিকে হাত স্পর্শ করে। অতীব উৎসুক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইনায়া জায়ানের দিকে। অসম্ভব সুন্দর সুদর্শন পুরুষটি তার স্বামী। আচ্ছা, ছেলেদের এত সুন্দর হতে হয়? ইনায়ার ভাবনার মাঝে জায়ান তাকে নিজের বাহুতে জড়িয়ে ধরে পরম শান্তিতে। অতপর ইনায়ার কানে কানে ফিস ফিস করে বলে, আমার ভীতু হরিণী, আজ তো চোখে কোনো ভয় দেখতে পাচ্ছি না। ইনায়া জায়নের বুকে থেকে স্নিগ্ধ মধুময় হাসল। বুক থেকে মাথা উঠিয়ে কপাল ঠেকালো জায়নের কপালের সাথে। স্মিত হেসে বলে ওঠে, তা কি আমি পারবো জনাব? আমি সারা জীবন আপনার কাছে বোকা হরিণী হয়েই থাকতে চাই।
জায়ান ইনায়াকে পাঁচ কোলে তুলে নেয়, ললারে দীর্ঘ চুমু এঁকে বলতে শুরু করে। আমার স্বপ্নগুলো আচমকাই আজ আমার হয়ে ধরা দিয়েছে। আমি এই মুহূর্তটাকে অনুভব করতে চাই, ভীষণভাবে অনুভব করতে চাই, ছুঁয়ে দেখতে চাই। তুমি আদৌ আমার হয়েছো নাকি স্বপ্নেই রয়েছো? ইনায়া চোখ বুজে বিড়বিড় করে বলে ওঠে। আমি আজ আপনারই, স্বপ্ন নয় সত্যি। ঋতু পরিবর্তন হয়ে কাল পড়েছে গ্রীষ্মকালে। ক্যালেন্ডারের পাতা বাংলায় বর্ষপঞ্জির প্রথম মাস বৈশাখ শেষ হবে বলে দিন গুনছে। সূর্যের প্রচণ্ড তাপে উত্তাপ পিছঢালার রাস্তা, অসহ্য গরমে অদৃষ্ট জনজীবন। রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কয়েকটি কৃষ্ণচূড়া গাছ, তার নিচে শেষ হয়ে বিছিয়ে পড়ে আছে কৃষ্ণচূড়ার লাল রঙা ফুলের স্তূপ, তার উপরেই চরণ বিছিয়ে আছে এক রমণী। এই উত্তাপে বিলীয়মান প্রখর জ্বলন্ত রোদের মতোই দগদগ করছে তার মেজাজ, মুখখানা পায়ের তলায় বিছিয়ে থাকা কৃষ্ণচূড়ার লাল রঙা ফুলের মতোই তপ্ত লাল হয়ে জ্বলজ্বল করছে। মুখদয় ঘেমে জবজবে অবস্থা, সাদা সেলার স্যুট পরা গায়ে, হাতগড়ি দেখে হন্তদন্ত হয়ে পা চালিয়ে সামনে এগিয়ে যায় সে। একটা গেটের সামনে আসতেই স্পষ্ট হয় উপরের বিশাল বড় সাইনবোর্ড, প্রজ্ঞা আশার আলো। দোতলার সিঁড়িতে বেয়ে ধপধপ করে পা ফেলে এগিয়ে যায় কাঙ্ক্ষিত রুমটির দিকে। পাশে কত স্টুডেন্ট সালাম জানিয়ে যাচ্ছে, তাতে কোনো ধ্যান নেই। রবি ঢুকে চেয়ারে বসে পড়ে সে। সামনে রাখা পানির গ্লাসটা দেখেই এক নিমেষেই শেষ করে দেয় সেটা। পাঁচজোড়া উৎসুক দৃষ্টি নিক্ষেপ করে আছে তার দিকে। বিষয়টা বুঝতে পেরে সে চেঁচিয়ে উঠল। ব্যাপার কি রায়া, তোরা আমায় চোখ দিয়ে গিলছিস কেন? ইনার হঠাৎ চেঁচানোতে তাদের সবার মুখের আদল পরিবর্তন হয়ে যায়। সানিয়া বুকে হাত রেখে ভয় পাওয়ার মতো করে বলে ওঠে। তা কি আদৌ সম্ভব? তোকে ভালো করে দেখলে মেয়র সাহেবের গুলি মারার কথা মনে হয়ে যায়। গেলার কথা তো মনের মধ্যে আনাও বারণ, কারণ তুই অলরেডি তার চোখের পর্দার উপরে বসে আছিস, বুঝতে পারলি? এমতো অবস্থায় রায়া প্রথম মুখ টিপে হাসলেও পরে সবাই উচ্চস্বরে হেসে ওঠে। ইনা বিরক্ত হলো খুব। বাকি তিনজনের পানে তাকালো রিক্তা, ওহি, রিমিশা। ওরা তিনজন কোচিং সেন্টারে 1 বছর হলো জয়েন করেছে। ইনার স্বপ্নের মতোই পুরো প্রজ্ঞা, তাতে অবশ্য জায়নের অনেক অবদান ছিল। তোমাদের ক্লাসে যাও, স্টুডেন্টরা রুমের বাইরে এসে দাঁড়িয়ে আছে। ইনার কথায় তারা তিনজন উঠে চলে গেল। ব্যাগ থেকে 3টা টাকার বান্ডিল বের করে সানিয়ার দিকে এগিয়ে দিতে দিতে ইনা এসে উঠালো। পিহু কেমন আছে? কালকে ভাইয়াকে বলিস নিয়ে আসতে। সানিয়া সায় জানালো। ইনা ঝটপট ব্যাগ কাঁধে নিয়ে বের হতে উদ্যোগ নিতেই রায়া অবাকের স্বরে জিজ্ঞেস করে, চলে যাবি? হুম, আজকাল ম্যানেজ করে নে। বলেই ইনা তপ্ত নিঃশ্বাস ফেলে বেরিয়ে আসে। গেটের সামনে এসে ব্যাগ থেকে পানির বোতল বের করে একটু ঝুঁকে চোখে মুখে পানি দিতে লাগলো। আচানক গাড়ির হর্ন শুনে ইনা সামনে তাকালো। চকচকে কালো রঙের মার্সিডিস গাড়ি থেকে বেরিয়ে আসে জায়ান। পরনে কালো রঙের শার্ট, সাদা প্যান্ট, সবসময় পরিপাটি করা চুলগুলো কিছুটা কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাতে এক বিন্দুও এই সুদর্শন পুরুষের ভয়ঙ্কর সৌন্দর্য নেতিয়ে যায়নি। কপালের ডান দিকে ছোট্ট একটা ব্যান্ডেজ লাগানো। ইনা মনে মনে অনেক পুলকিত হলো তার পুরুষটিকে দেখে, কিন্তু বাইরে তা প্রকাশ করল না। জায়ান ক্লান্ত মুখে সুন্দর হেসে উঠল। ইনা তা দেখে মুখ বাঁকিয়ে বোতলটা জায়ানের দিকে ছুঁড়ে মারল। জায়ান মুচকি হেসে বলে উঠল, আপনার এই ভেজা স্নাত মুখটা পাবলিক প্লেসে শো করছেন কেন হরিণী? এ কিন্তু ভারী অন্যায়। ইনার রাগ যেন বৃদ্ধি পেল। মুখ ঝামটে মেরে তপ্ত গম্ভীর কাট কাট গলায় উল্টো জায়ানকে জিজ্ঞেস করে ওঠে, বাহ বাহ, আজকে দেখি মেয়র সাহেবের গেটআপ অন্যরকম। কপালে কি হয়েছে? শ্বশুরবাড়ির লোকেরা আপ্যায়ন করেছে বুঝি? ভালো, খুব ভালো, আপনি এটারই যোগ্য। কথাটা বলে ইনা আর দাঁড়ালো না। উল্টো ঘুরে হাঁটতে গেলে জায়ান ধপ করে তার হাত টেনে ধরে। ইনা বিরক্তিকর মুখের আদল করে রেগে গিয়ে শোধালো, হাত কেন ধরেছেন? আমি আপনার কে? হ্যাঁ, যান আপনার পার্টির লোকেদের সাথে ভাব জমান গিয়ে। আমি তো অহেতুক আপনার জীবনে। চলো আমার সাথে। আচমকা যাব কোথায়? জায়ান ফিচেল হাসি টেনে দিয়ে বিড়বিড় করে বলে উঠল। শ্বশুরবাড়ির আপ্যায়ন খেতে মন চাইছে। ইনিয়া ভ্রু কুচকাল। জায়ান কি আবার তাকে মজলিসে নিয়ে যাবে নাকি? হতেই পারে, এ লোকের বিশ্বাস নেই। বিয়ের পর একবার হুট করেই নিজের পার্টি অফিসে নিয়ে গিয়েছিল। দরকার নেই আমার অকালে মরতে যাবার। ইনার কথা শুনল না জায়ান। জোর করে গাড়ির প্যাসেঞ্জার সিটে বসিয়ে দিল। নিজের ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল।
ইনায়া মুখ ফুলিয়ে রাখলো, চোখ দুটো তার টলমল করছে। জায়ানকে খুবই ক্লান্ত দেখাচ্ছে, চোখ মুখ দেখে সুস্থ মনে হচ্ছে না। গত 2 দিন আগে জায়ানের উপর হামলা হয়েছিল, নির্বাচন সামনে, প্রতিদ্বন্দ্বীও বেড়ে গেছে। সিটিতে জায়ানের উপর সন্তুষ্ট সবাই, আসন্ন নির্বাচনে জায়ানের দল ভালো পজিশন নিয়েই নামবে। ইনার ভেতরটা হাহাকার করে উঠল। বিয়ের 1.5 বছর পূর্ণ হয়েছে, এমন একটা দিন নেই ইনা আতঙ্কে পার করে না। অশ্রুসিক্ত চোখে সে আবারও জায়ানের দিকে দৃষ্টি নিক্ষেপ করল, যে মনোযোগ সহকারে ড্রাইভিং করছে। ইনা নাক টানার আওয়াজে লুকিং গ্লাসে চোখ রেখে জায়ান ঠোঁট ফুলিয়ে অভিমানী মুখে নরম গলায় বলে ওঠে, আমার জন্য এত মন কাঁদে তোমার? হাস্যকর। আমার জন্য এত চিন্তা হলে একা ফেলে রাখতে না, পড়ে আছো নিজের বন্ধু বান্ধব নিয়ে। ইনার দৃষ্টি নামিয়ে নিল, বাইরে তাকিয়ে কাট কাট গলায় বলে উঠল, আমাদের মধ্যে সম্পর্কটাকে জটিল আপনিই করে তুলেছেন। আমার গুরুত্ব কই আপনার জীবনে? আছেন তো নিজের অহেতুক দায়িত্ব নিয়ে। জনগণের সেবা করা কি অহেতুক করিনি? ইনায়া উত্তর দিল না, মুখ নুইয়ে রাখলে। শুধু খানিকটা সময় পার হয়ে যায়, এর মধ্যে কোনো কথা বলে না, আর নিস্তব্ধতায় মরা হয়ে যায় সময়টা। ইনায়া পলক ফেলে বাইরে তাকালো। জায়ানের রাজনীতির নেশা সেই ছোট থেকেই, তার লক্ষ্য অন্যরকম, পুরোদমে এতে মজে ছিল সে। অন্যদিকে চোখ ঘোরানোর সময় ছিল না তার। এর মাঝেই ইনায়া নামের নেশা মাথায় চড়ে বসে, যার কারণে একটু লক্ষ্যচ্যুত হলেও ফাহাদের নির্বাচন থেকে বসে যাওয়া ওকে আবারও নেশায় মত্ত করেছে। ইনায়া এই 1.5 বছরে বুঝিয়ে কোনো খেসারত পায়নি, উল্টো ফাহাদের কথা বলে কাবু করতে গেলেই জায়ানের রাগের তোপে পড়েছে সে। খুব কম সময় জায়ান ইনায়াকে দিতে পেরেছেন, এই নিয়ে অনেক অভিমান ইনায়ার। বলতে বলতে গাড়ি মোড় নেয় ইনায়ার সেই চিরচেনা পুরান ঢাকার গলিতে। আচমকা মানুষের শোরগোল, ইনায়ার ধ্যান ভেঙে যায়। পরিবেশ দেখে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো সে জায়ানের পানে, কিন্তু জায়ান সব সময়ের মতোই নির্বিকার। ডানে বামে বেশ কিছুটা ব্রেক নিয়ে গাড়ি আসে ইনার শৈশবের স্মৃতিময় সেই 3 তলা বাড়িটার সামনে। ইনার মন পুলকিত হলো। জায়ান তড়িঘড়ি করে বের হয়ে ইনায়াকে বের হতে বলল। বের হতেই ইনায়ার হাত ধরে লম্বা কদম ফেলে ভেতরের দিকে অগ্রসর হয়। ইনায়ার জায়ানের সাথে তাল মেলাতে বেগ পোহাতে হয়েছে বেশ। ভেতরে গিয়ে ইনায়া অবাক হলো, পুরো বাড়িটাই নতুন করে সাজিয়েছে জায়ান। হলরুমে গিয়ে আরো অবাক হলো বাড়ির সবাইকে দেখে। মিজানুল করিম আর মিনারা বেগম বসে বসে কিছু একটা বিষয় নিয়ে কথা বলছে। ফাহাদ আর নিধি সেখানেই ছিল। ইনায়া জায়ানের হাত ছেড়ে তাদের কাছে গেল। নিধি ইনায়ার হাত ঝাঁকিয়ে সরু গলায় জিজ্ঞেস করে উঠল, আসতে এত লেট করলে? রাস্তায় মারপিট করেছো নাকি দুজন মিলে? তার সাথে মারপিটও জমবে না ভালো করে? তো ঈশান ভাইয়া আর তিথি আসেনি? তিথি আসতে চেয়েছিল, কিন্তু বাদ সেধেছে ভাইয়া। প্রেগনেন্সির 7 মাস চলছে, একটু তো সাবধানে থাকতেই হবে। ইনায়া মাথা ঝাঁকালো। তিথির ওপর খুব দায়িত্বশীল ঈশান। মিনারা বেগম ইনায়াকে নিয়ে তাদের বাড়ির বিশাল বড় রসোই ঘরে গেল। তারা যেতেই ফাহাদ নিধির হাত ধরে স্লো ভয়েসে জিজ্ঞেস করল, আমাদের বেবি কবে হবে নিধি? আমি বাবা হতে চাই। নিধি বিরক্তি মুখে বলে উঠল, এই না, আমাকে সবসময় পিচ্চি বলে রাখেন, আবার আমার কাছে বাচ্চাও চাইছেন, লজ্জা করে না? ফাহাদের মুখ কালো হয়ে গেল। নিধি লক্ষ্য করলো সেটা। ফাহাদ তপ্ত নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে বলে উঠল, বয়স তো বসে নেই নিধি। আমার অক্ষমতা আপনাকে খুব পোড়ায়, তাই না ফাহাদ? ফাহাদ শান্ত চোখে নিধির দিকে তাকালো। কালো চোখ জোড়ায় যেন ফাহাদের মরণ নিশ্চিত। কখন কিভাবে এত ভালোবাসলেও এই পাগল মেয়েকে তার কোনো জানা নেই ফাহাদের। ফাহাদ নিধির হাত ধরে মুচকি হেসে বলে ওঠে, হেই, তুমি সব সময় কথায় ফোড়ন কাটো কেন বলো তো? ডাক্তার বলেছে শীঘ্রই আমরা গুড নিউজ পেতে চলেছি, এই জন্যই খুব এক্সাইটেড। তুমি শুধু আমার সাথে ঝগড়া করার ফোন দিয়ে আটো কেন বলো তা? নিধি এই কথার উত্তরে কিছুই বলল না। ফাহাদের সবসময় নিধিকে এভাবে আগলে রাখা, ভালোবাসা সবকিছুই ভাবায়। সে কি আসলেই এত ভালো লাইফ পার্টনারের যোগ্য? নিধির হরমোনের সমস্যা, ডক্টর শরণাপন্ন হয়েছে সেই কবে। এখন ভালো কিছু শোনার অপেক্ষায়। এদিকে ইনায়া রান্নাঘরে গিয়ে অবাক, এত এলাহি আয়োজন করা হয়েছে। জায়ান কয়েকজন লোকজনকে বলেছিল, তারা সমস্ত কাজকর্ম করেছে। বিশাল বড় ডাইনিং জুড়ে বিভিন্ন আইটেম। ইনায়া অবাক হয়ে মিনারা বেগমকে জিজ্ঞেস করে, এত কিছু কেন মা? আমরা তো এই মাত্র কয়জন? মিনারা সবকিছু সাজাতে সাজাতে বলে উঠল, জায়ানের পার্টির লোকজন আসবে। সব জায়গায় এদের মাছির মতো ভনভন না করলে হয় না। আর আছে একজন, তার বাচ্চা কাচ্চা নিয়ে সব জায়গায় ঘুরতে মন চায়। কথাটা বলে তীক্ষ্ণ মেজাজ নিয়ে সামনে তাকালো ইনায়া। জায়ান শান্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইনায়ার দিকে। চোখ দুটি খুবই করুণ দেখালো সেটা।
সব ঝামেলা শেষ হয়েছে প্রায় সন্ধ্যের দিকে। সবাইকে বিদায় দিয়ে বাড়ির সবাই যখন বেরোবে তখন প্রস্তুত হচ্ছে, এই সময় জায়ান বলে ওঠে, আমি আর ইনায়া যাচ্ছি না, দরকার আছে তোমরা যেতে পারো। অযথা নেতা সাহেবের সাথে কথায় লাগতে গেল না কেউ, যার যার মতো চলে গেল শুধু। হঠাৎ করেই নিস্তব্ধতায় মোড়া হয়ে যায় পুরান ঢাকার সেই 3 তলা ও আকৃতির বাড়িটা। দোতলার ডান দিকের বড় আয়তন জুড়ে করা রুমটা ছিল ইনার। সে এখানে আপাতত চুপটি করে বসে পায়ের ওপর পা ঘষিয়ে যাচ্ছে। সামনে কাঠের চেয়ারে বসা জায়ান, যার দৃষ্টি ইনায়াতে নিবদ্ধ। মুখটা গম্ভীর, তবুও চোখ দুটি শান্ত অবিচল। বাইরে প্রচণ্ড বাতাস বইছে, সন্ধ্যা প্রদীপ জলে ধূপ করেই নিভে কাল বৈশাখী ঝড়ের আগমন হচ্ছে। হঠাৎ করেই জায়ান গম্ভীর গলায় ডেকে ওঠে। ইনায়া, তাকাও আমার দিকে। স্তম্ভিত হলো ইনায়া, আশ্চর্যান্বিত চোখে তাকালো জায়ানের পানে। চোখে ভিড় করেছে পানিরা। মুখটা মলিন করে জায়ানকে কিছু বলতে গেল, কিন্তু কান্না গিলে বলতে পারল না। জায়ান দীর্ঘশ্বাস ফেলে ইনায়ার সামনে গিয়ে দাঁড়ালো। থুতনিতে হাত দিয়ে মুখটা নিজের কাছে এনে ফিসফিস করে বলে উঠল, এত কেন পুরো আমাকে যাতনার আগুনে জ্বালিয়ে দিয়ে কি শান্তি পাবো হরিণী? আমি তো সেই কবেই তোমাদের পুড়ে কয়লা হয়ে বসে আছি, আরো দগ্ধ করতে চাও আমাকে? ইনায়া নাক টানলো, উঠে জড়িয়ে ধরলো জায়ানকে। বুকের বাঁ পাশটায় মুখ রেখে বিড়বিড় করে বলে উঠল, আপনি আমাকে নাম ধরে কেন ডেকেছেন? জায়ান কিঞ্চিত পরিমাণ হাসলো, খুব করুণ দেখালো সেটা। হাত উঠিয়ে জড়িয়ে ধরলো ইনায়াকে। বুক থেকে মাথা উঠিয়ে কানে কানে ফিস করে বলে ওঠে, শুধু নাম ধরে ডাকতেই চোখের পানির বন্যা। গত 8 মাস আমাকে দেখা না দিয়ে, কথা না বলে যে পরিমাণের হৃদয়ে পটে তীব্র গতিতে আঘাত করেছেন, সে ব্যথা উপশম কি করে করবো আমি? মাফ করেন না নেতা সাহেব, আমি সত্যি বেশি বেশি করে ফেলেছি। জায়ান দীর্ঘশ্বাস ফেলে ইনায়ার চোখের পানি মুছে দিয়ে অতীব শান্ত গলায় বলল, আমার জীবনে তুমি আর আমার পেশা দুটোই গুরুত্বপূর্ণ। ছোট থেকে এ নেশায় জড়িয়ে পড়েছি। দাদুর থেকে আমাদের 2 ভাইয়ের এ পেশায় জড়িয়ে যাওয়া। ভাই পেরেছে এসব থেকে বেরিয়ে আসতে, কিন্তু আমি পারছি না। খুব ভাবে জড়িয়ে গেছি রাজনীতিতে। আমি ভেবেছিলাম তুমি আমাকে বুঝবে, কিন্তু কই? সারাদিনের ক্লান্তি শেষে আমি তোমাকে পাচ্ছি না। ওয়াই? অভিযোগ থাকলে সম্মুখে করো, দূরে গিয়ে কেন? এসব করে কি শান্তিতে থাকা যায় নেতা সাহেব? সবসময় হারানোর ভয় আমায় জেঁকে বসে থাকে। জীবনে এত কিছু হারিয়ে আর নতুন করে হারাতে পারবো না কোনো কিছু। মানসিক শান্তিটা পাচ্ছি কই? মাঝে মধ্যে মনে হয় নিধি পারলে আমি কেন পারছি না? আমার ভালোবাসা কি এতটাই ঠুনকো? উত্তর মেলে না আমার। ভাইয়ের নিজেরও কিছু ইচ্ছা ছিল। নিধির কথা রেখে পাকাপোক্তভাবে ভাই বেরিয়ে এসেছে এসব থেকে। বোরিং হয়েছিল মেবি। কথাটা বলে জায়ান ইনার চোখের পাতায় দীর্ঘ একটা চুমু টেনে তাকে শান্ত করে বুকে জড়িয়ে নিল। হালকা কমলা রঙের নিয়ন বাতিতে অধরাময় ঘরটা একটু যেন দীপশিখার মতো জ্বলজ্বল করছে। ঠান্ডা মৃদু বাতাস দুজনের শরীরটাকেই শীতল করে দিচ্ছে। ইনার কালো ভেজা চোখ জোড়া দেখে জায়ান হাসল। রমণীর ভেতরের আত্মাটা বোঝার সাধ্য নাই এই নেতা সাহেবের। আমার জন্য হৃদয় পুড়ে হরিণী। খুব খুব করে পড়ে। নাক টেনে ইনা কাপা গলায় স্বীকার করলো। জায়ানের ভয়েস আবারও স্লো হলো। তাহলে হার স্বীকার করলে হরিণী? ইনা কিছু বলবে কই, ঠোঁটগুলো ফাঁক করতেই জায়ান তার অস্ত্রদয় এগিয়ে দেয়। ইনাও সায় জানালেও অনুভূতির সাগরে ভাসছে যেন জায়ান। অভুক্ত হৃদয়টা তার ভালোবাসাকে পূর্ণতা দিতে ব্যস্ত শুধু। শীতল হাওয়ায় কম্পন বয়ে যাওয়া ইনায়ার পাতলা শরীরটা উষ্ণতার খোঁজে জায়ানের শরীরের প্রতি ভাঁজে লুকিয়ে যাচ্ছে যেন। ইনায়া মুঠোবন্দি করে রেখেছে জায়ানের মাথার পেছনের চুলগুলো। আকাশের চাঁদটা আজ নেই, জোর করে ভিড় করা ঘন কালো আধারের মেঘের তলায় লুকিয়ে রয়েছে। অষ্টদয়ের খেলায় হার মানতে হয় ইনায়ার। নিঃশ্বাস যেন বন্ধ হবার উপক্রম। মুঠোবন্দি চুলগুলো ছেড়ে দেয় তৎক্ষণাৎ। জায়ানের পিঠে হাত থাপড়িয়ে ছুটতে চায়। অভুক্ত পিপাসায় পানি পান করার মতো মত্ত জায়ানের হুঁশকই তাতে। ইনার কোমর জড়িয়ে ধরে উপরে উঠিয়ে নেয় জায়ান। ইনার হাত ছুঁয়ে জায়ানের গাল। ইনা আস্তে করে তার বন্ধ চোখ জোড়া খোলে। জায়ান তার পানে তাকিয়ে। ইনার চোখে চোখ পড়তেই আচমকা ছেড়ে দেয় অস্ত্রদয়। কপালে কপাল ঠেকালো ইনায়া। জায়ানের ভেতরের তোলপাড়ের শব্দ যেন তার হৃদয় ছুঁয়ে ফেলল। ইনার গালে ঠোঁট ছুঁয়ে ফিস করে বলে উঠল, তুমি শুভ্রতার রঙে মোড়ানো নীল আকাশের সাদা মেঘ, আমি আধার রাতের গহীন কালো মেঘ। কত অমিলের রাস্তা হবে পার, তারপরও তুমি আমি একাকার, এক মন এক হৃদয় একাকার। জায়ান ইনায়াকে নামিয়ে দিয়ে আবারও ফিস করে বলে ওঠে, তুমি আমার জীবন নামের বাগিচার এক স্নিগ্ধ রঙিন প্রজাপতি, যার আলতো ছোঁয়া আমার
কলুষিত মনটা ভালোবাসার রঙিন অনুভূতিতে ছেয়ে গেছে। ঘন নিঃশ্বাসে প্রখরময় হলো স্থানটি, দৃঢ় হলো উষ্ণ আলিঙ্গন, চিবুক ছই কাঁধ। প্রচণ্ড বাতাস বইতে লাগলো, কাঠের পুরনো জানালাগুলো দেয়ালে শব্দ করে চলছে বারংবার। লাগোয়া পর্দাগুলো হাওয়ায় দুলছে ইচ্ছে মতো। মেঘেরা গর্জন দিয়ে জানান দিল সে ঝরে পড়ার পালা। তৎক্ষণাৎ ফিসফিস করে উঠল একটা কাতর কণ্ঠস্বর। আমার হবে কি? আমার হয়ে যাওয়া হরিণী। ইনায়া মানল, রাত হলো খুব গভীর, ঠিক ওদের পরস্পরের আলিঙ্গনের মতোই। বৃষ্টি স্নাত সকাল, বাইরে হালকা ঝিরিঝিরি বৃষ্টির ফোঁটা অব্যাহত, হাওয়াও শীতল প্রচুর। প্রকৃতির নতুন সতেজতা। জায়নের ঘুম ভাঙল একটু দেরি করে। আড়মোড়া ভেঙে ইনায়াকে পাশে পেল না সে। ডানে বামে তাকিয়ে পুরনো পালঙ্ক থেকে নেমে দাঁড়ালো জায়ান। ঘরের দরজা খুলে বারান্দায় দাঁড়াতেই ইনায়াকে দেখতে পায় সে। নিচের উঠোনে খালি পায়ে হেঁটে চলেছে, পরনে ল্যাভেন্ডার কালারের সালোয়ার স্যুট। কোমরে ভেজা চুলগুলো দুলছে। জায়ান কাঠের রেলিংয়ের ওপর হাত দিয়ে ইনায়াকে দেখতে লাগলো। আচমকা ইনায়ার চোখ গেল উপরে। জায়ানকে দেখে ইনায়ার চোখ কপালে। অন্য পাশে তাকিয়ে দেখলো জায়ানের বিশাল দেহের বন্দুকধারী বডিগার্ডগুলোকে। ইনায়ার নিচ থেকে চোখ রাঙালো। পরনে কাপড় বলতে শুধুমাত্র ট্রাউজার, পুরো উধাম শরীর। এই লোকের কি লজ্জা নেই? ইনায়া হন্তদন্ত হয়ে উপরে উঠে আসে। জায়ানের নিকট এসে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, লজ্জা শরম কি একেবারে ধুয়ে ফেলেছেন? এমন নেকেড হয়ে ঘুরছেন কেন আপনি? নট ফেয়ার। আমাকে নেকেড পেলে কই? ইনায়া জায়ানের হাত ধরে টেনে রুমে নিয়ে আসলো। ওয়াশরুমের দরজা খুলে তাকে ঢুকিয়ে দিয়ে হুঙ্কার ছেড়ে বলে উঠল, নেতাদের যে লজ্জা শরম নেই তার প্রমাণ আবার দিলেন। জায়ান ওয়াশরুমের আয়নায় নিজের শরীর দেখে ঠোঁট উল্টে বইয়ের বলে ওঠে, ভালোবাসার চিহ্ন দেখাচ্ছিলাম। তাদের নেতা কোথায় কুপকাত সেটা বুঝে নেই। ভালোই অস্ত্র রেখেছো হাতে। মাত্র 20 মিনিট সময় দিলাম, তাড়াতাড়ি শাওয়ার শেষ করে আসুন, আমায় কোচিংয়ে যেতে হবে। বলেই ইনায়া চলে গেল। জায়ান ইনায়ার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হেসে দরজা লাগিয়ে শাওয়ারে মনোযোগ দেয়। প্রায় অনেকক্ষণ সময় নিয়ে বেরিয়ে আসে জায়ান। টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে রুমে আসে। ড্রেসিং টেবিলে দাঁড়াতেই আচমকা নজর পড়ে একটা কাগজের দিকে। জায়ান ভ্রু কুঁচকাল। কাগজটা ধরতেই দেখতে পায় সেখানে লেখা, গেম অনছে। টরেন্টো শহরে নাভান গত 4 দিন আগে এসেছিল। বিজনেসের খাতিরেই আসা। আজ শেষ দিন ঘনিয়ে এসেছে এখানে। তড়িঘড়ি করে হোটেল থেকে রেডি হয়ে বের হয়েছে নাভান। সন্ধ্যা হয়ে আসে, শীঘ্রই অটোয়া পৌঁছতে হবে। মনে মনে ভাবনায় আছে হাতের কাজ শেষ করে বাংলাদেশে যাবে। নাহিদ মির্জার শরীরটা আজকাল ভালো যাচ্ছে না। টরেন্টো কানাডার এক বৃহত্তম শহর। এখানে বিজনেসের কাজে বেশিরভাগই থাকতেন নাভানের নানু। বলতে গেলে নাভানের বেশিরভাগ সময় এখানেই কেটেছে। নাভান বাইরে বের হয়ে কিছুক্ষণ এদিক ওদিক তাকালো। এতক্ষণে গাড়ি চলে আসার কথা, কিন্তু কই। নাভানের রাগ হলো প্রচুর। ফোন বের করে ড্রাইভারকে কল করে, কিন্তু অপর পাশ থেকে ফোন রিসিভ হলো না। আচমকায় নাভান যেন পেছনে কারো পায়ের শব্দ শুনতে পেল। ঘাড় ঘুরানোর আগেই পেছন থেকে কেউ রিভলভার চেপে ধরে। রক্ত হিম করা স্রোত বয়ে গেল যেন নাভানের মেরুদণ্ড বেয়ে। কিছুক্ষণ চুপ থেকে নাভান হঠাৎ করেই হাত ঘুরিয়ে রিভলভারটা নিজের বগলদাপা করে পেছনে ঘুরে তাক করে পেছনের লোকটার উদ্দেশ্যে। কিন্তু মুহূর্তেই নাভান হতভম্ব হয়ে যায়। কালো পোশাকধারী 7-8 জন লোক রিভলভার তাক করে নাভানকে মুহূর্তেই ঘেরাও করে। নাভান বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে লোকগুলোর দিকে। এদের হাতে ধারালো সব অস্ত্র। নাভান নিজের গান নামিয়ে শান্ত গলায় জিজ্ঞেস করল, হোয়াট ইজ হ্যাপেনিং? হোয়াট ডু ইউ ওয়ান্ট? এদের মধ্যে একজন নাভানের সামনে এসে তিরিক্ষি মেজাজে ফ্যাসফ্যাস গলায় বলল, কাম উইথ অ্যাস। বাট ওয়াই? জবাব দিল না কেউ। এক প্রকার জিম্মি করে নাভানকে তারা গাড়িতে উঠালো। নাভানের কাছ থেকে সকল প্রকারের ডিভাইস যন্ত্র সরিয়ে নেওয়া হয়েছে। হতবাক নাভান বুঝতে পারছে না এরা কি চাইছে তার কাছে। মাথা ধরে আসলো তার। প্রায় 1 ঘন্টার পর একটা জায়গায় এসে থামে গাড়িটা। রাত হয়ে যাওয়াতে নাভান টরেন্টোর এই জায়গাটাও ঠাউর করতে পারল না। নির্জন জায়গায় বিশাল বড় একটা গোডাউন। নাভান গাড়ি থেকে নেমে ভ্রু কুঁচকাল। অতঃপর পাশের লোকগুলোকে লক্ষ্য করে ভেতরে যায় নাভান। গোডাউনের শেষ প্রান্তে ঢুকে একটা রুমে নাভানকে বসিয়ে দিয়ে লোকগুলো চলে যায়। সাদা প্রিন্ট করা পুরো গোডাউন। নাভান যে রুমে বসা তার এক পাশটা কাচের, অপর পাশটাতে পর্দা টাঙানো। গোডাউনের পেছনে এমন কাজ দেখে এতে অবাক হলো নাভান খানিকটা। সময় অতিবাহিত হতেই কোনো মেয়ের আওয়াজে নাভান চমকালো। মেয়েটির চিৎকারের আওয়াজ প্রখর থেকে প্রখরও হতে লাগলো। নাভান পা চালিয়ে দরজার কাছেই আসতেই দেখতে পেল সেটা বাহির থেকে লক করা।
চিৎকারের আওয়াজ কিছুটা চেনা লাগছে নাভানের। হতভম্ব হয়ে কিছুক্ষণ ঘুরল রুমটাতে, কিন্তু কারো কোনো আভাস পেল না। কিন্তু চিৎকারের আওয়াজটা এখন অনেকটাই ক্ষীণ হয়ে গেছে। নাভান বুঝতে পারছে না কোন গোলক ধাঁধা পার করছে এখন। ক্লান্ত ভঙ্গিতে চ্যাটটা টেনে বসে পড়ল নাভান। চোখ জোড়া বন্ধ করে মাথা এলিয়ে দেয়। হঠাৎ দরজার শব্দে নাভানের কান সজাগ কাম হলো। উইথ অ্যাস। ভ্রুকুটি কুঞ্চিত করে সামনে তাকাতে বিস্ময় হলো। অদিতি দাঁড়ানো তার সামনে। অবাকের সাথে সাথে বিরক্ত হলো নাভান খুব। নাভান দাঁত কিরমিরিয়ে খিটখিটে মেজাজে বলে উঠল। ফাজলামো করছো? আমাকে এখানে কেন এনেছ? অদিতি হাসল। কালো খোলামেলা ড্রেসে আবদ্ধ অদিতিকে খুবই সুন্দর লাগছে, কিন্তু এই মুহূর্তে অদিতির দিকে তীব্র ঘৃণা নিয়ে তাকিয়ে আছে নাভান। রোমে আরও একজন প্রবেশ করে। নাভান আর অদিতি দুজনেই পেছনের লোকটাকে লক্ষ্য করল। সাদা স্যুট পরা সুদর্শন পুরুষটাকে দেখে নাভান ভ্রু কুঁচকাল। বিড়বিড় করে নাভান বলে উঠল। আন্দ্রে রওয়ান, সে এখানে কেন? অদিতি হাসি মুখে ছেলেটিকে জড়িয়ে ধরে। আন্দ্রে বাঁকা হেসে নাভানের দিকে তাকিয়ে আছে। অদিতি নাভানের উদ্দেশ্যে বলে উঠল। মাই বয়ফ্রেন্ড আন্দ্রে রওয়ান। নাভান আন্দ্রে রাওয়ানকে দেখে প্রথমেই অবাক হয়েছে। সে বাংলাদেশের বংশোদ্ভূত, কানাডার এক টপ লেভেলের মাফিয়া। বাংলাদেশেও তার অনেক আসা যাওয়া আছে। কিছু ঘটনার কথা মুহূর্তেই মনে হয় নাভানের, কিন্তু অদিতির আন্দ্রের মতো লোক পর্যন্ত যাওয়াটা খুব অবাক লাগছে নাভানের কাছে। তবুও মুখে বিরক্তি নিয়ে অদিতির লেন্স লাগানো নীলাভ চোখের দিকে তাকালো। মেজাজ তুঙ্গে তুলে বলে উঠল। সো হোয়াট? আমাকে এখানে এনে এসব দেখানো মানে কি? অদিতি কোনো উত্তর দিল না। আন্দ্রে বাঁকা হেসে নাভানের পানে তাকিয়ে শক্ত গলায় বলে ওঠে। এত সহজে ভুলে গেলে নাভান, বিশ্বাস হচ্ছে না একদম। কথাটা বলে আন্দ্রে নাভানের মুখোমুখি দাঁড়িয়ে বিড়বিড় করে বলে উঠল। করিম ভিলার একটাকেও ছাড়বো না, তারা সাক্ষী রাখবো তোমাকে। নাভানের বাদ এবার ভাঙল। হুঙ্কার ছেড়ে জিজ্ঞেস করে ওঠে। তাহলে দুজন মিলে এক হয়েছে এসব করতে? সো স্যাড। তোমরা তাদের কিছুই করতে পারবে না। তোমার মনে নেই আন্দ্রে, ফাহাদ আর জানের ক্ষতি তুমি কখনোই করে পারোনি, আর পারবেও না। আন্দ্রে আর অদিতি দুজনেই হেসে উঠল। নাভান বিরক্তিকর মুখের আদল ভাঙে। অদিতি ক্রু হেসে নাভানের সামনে আসে, অতি নিকট গিয়ে দাঁড়ায়। মুখ বাড়িয়ে কানে কানে ফিস ফিস করে বলে ওঠে। জায়ান আমার সাথে যা করেছে তার পই পই করে হিসাব নেব আমি। আন্দ্রে তো আমার একটা হাতিয়ার মাত্র। তোমার জীবনে তুমি আমাকে না চাইলেও আমি তোমার হব। কথাটা বলে অদিতি নাভান থেকে সরে আসে। উচ্চস্বরে হেসে বলে ওঠে। চলো, এর শুরুটা কি করে করেছি তোমাকে দেখাই। বলেই অদিতি রিমোট টিপে কাচের দেয়ালটা পর্দাটা সরিয়ে দেয়। নাভানের চোখ আশ্চর্য হলো। কয়েক কদম এগিয়ে গেলে সামনে। চোখের দৃষ্টি স্থির হলো অনেক। চিরচেনা সেই সুন্দর মায়াবী মুখখানা। চোখ দুটি বন্ধ আছে। গোলাপি ঠোঁটের কোণে জমানো কালশিটের রক্ত। নিথর দেহটা মেঝেতে। নাভানের ভেতর কাঁপল। নাভান বসল গিয়ে ইনায়ের সামনে। রক্ত চোখে অদিতির দিকে তীব্র ঘৃণা নিয়ে তাকালো। এনে কি এখানে কেন এনেছ? জায়ান জানে তো তোমার খবর? অদিতি মুখের আদল ভয়ঙ্কর করে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নাভানের উদ্দেশ্যে জিজ্ঞেস করে। বলো, ওকে এখন কি করব? আন্দ্রের মাফিয়া ক্লাবের স্লাট বানিয়ে দেই? ও তোমার মতো এত সস্তা নয় অদিতি। যেটা বলেছ সেটা ভুলেও করতে চাও না। নাভান পিছু ফিরে ইনায়ার গাল ধরে ডাকল। চোখ নিভু নিভু ইনায়ার। তাকাতে গিয়েও চোখ বুজে আসলো। অদিতি ফের পেছন থেকে কুটিল হেসে বলে উঠল। পিছুটানের সেই একই মুহূর্ত। এবার জয় আমার হবে, শুধু আমার। আন্দ্রের হাতে থাকা ইনজেকশন সিরিঞ্জ লক্ষ্য করল নাভান। অদিতি ইশারা করতেই আন্দ্রে বাঁকা হেসে ইনায়ার দিকে অগ্রসর হয়। অদিতি গলা উঁচু করে গার্ড ডাকে। 6 জন আসতেই নাভানকে ধরে ফেলে তারা। নাভান চিৎকার করে বলে উঠল। কি করতে চাইছো তোমরা? উত্তর দিল না কেউ। আন্দ্রে ইনায়ার ঘাড়ের রগে ইনজেকশনটা পুশ করে দিল। মুহূর্তেই ইনায়ার নিথর দেহটা কেঁপে উঠল। শিরাগুলো নীল হতে লাগলো তন্মধ্যে। নাভান অসহায় গলায় বলল। ওর সাথে কেন এমন করছো তোমরা? এনার কি দোষ? ওর সাথে আমার কোনো শত্রুতা আপাতত ছিল না নাভান। জায়ান যেচে আমাকে তার শত্রু বানিয়েছে, কিন্তু ওর ভেতর জায়ানের জান রয়েছে। আমার সাথে যা হয়েছে তার শোধ আমি ওকে দিয়েই তুলব। শেষ করে দিব জায়ান করিমকে। অদিতি প্রচুর রাগমুখ করে চিৎকার করে বলে উঠল। তার সাক্ষী রাখবো তোমাকে। যে এভাবে তাকে নিঃশ্বাস করব, যে এভাবে তোকে নিঃশেষ করব ভাবতে পারিনি। আফসোস, খুব আফসোস।
অদিতির কথায় আন্দ্রে ভয়ঙ্কর রকম হাসল, মনে মনে বিড়বিড় করে ওঠে। নাভান দীর্ঘশ্বাস ছাড়ল। কি হতে যাচ্ছে সামনে? চোরা চোখে নিজের হাতে লাগানো ঘড়ির দিকে দৃষ্টি নিক্ষেপ করল। অনেক সময় অপেক্ষা করতে হবে যে। রাত 12টা বেজে ঘড়ির কাঁটা 20। লাউঞ্জ এরিয়ায় গম্ভীর মুখে জায়ান, অনেকটাই বিধ্বস্ত অবস্থা তার। রক্তাক্ত লাল চোখের মণিজোড়া ভীষণ ক্রোধ নিয়ে এখনও জেগে রয়েছে। ভেতর থেকে ফুসফুস করে শব্দ বের হচ্ছে। পাশেই ফাহাদ বসা, সেও চিন্তিত প্রচুর। জায়ান কয়েক পলক ফেলে হাতের মুঠোয় থাকা কাগজটা আবার খোলে। বিড়বিড় করে পড়ল জায়ান, চোখ বন্ধ করে আবার ডুব দিল দুদিনের আগের স্মৃতিতে। বিশাল বড় বাড়ির সম্পর্কটা খুঁজে তছনছ করেছিল জায়ান। ইনার নাম গন্ধ খুঁজে পেল না, শুধু দেখেছিল তার বিশাল দেহের বডিগার্ডগুলোর মৃতদেহগুলো। বৃষ্টি ভেজা বাড়ির উঠোনটা রক্তের বন্যায় ভেসে গিয়েছিল। জায়ান চোখ খুলে ফাহাদের দিকে তাকালো, ক্রূর হেসে বলে উঠল, শিকারি বাঘের থেকে নিরীহ হরিণীকে ছিনিয়ে নেয়া, এটা কি ভালো হলো ভাই? ওর কলিজাটা খুবলে খাবো আমি। ফাহাদ চমকালো। জায়ানের পানে হতাশ দৃষ্টিতে তাকিয়ে সজাগ মস্তিষ্কে দৃঢ় কঠিন গলায় বলে, তুই যা সন্দেহ করছিস তা ভুলও হতে পারে জায়ান। এতদিন পরে আবার কেন? প্রতিহিংসার রাজনীতিতে আগে পড়ে কি? বেঁচে থাকার শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিশোধ মাথায় চড়বড় করে ওঠে।